এবার হজে ৬০,০০০ জনের অনুমতি, সৌদি আরবে অবস্থানকারী ছাড়া অন্য দেশ থেকে কেউ যেতে পারবেন না। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন টাইগার তারকা সাকিব, সিদ্ধান্ত আসতে পারে আজই। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,০৭১ জনে। সংক্রমণের ভয়াবহতা কমাতে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে জনপ্রতিনিধিদের কাজে লাগানোর তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশেই বাড়ছে করোনার সংক্রমণ। ২৪ ঘন্টায় ১১,৫৯০ নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৬৩৭ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.১২%। দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৭, খুলনায় ১১, বরিশালে ২, সিলেটে ১ ও রংপুরে মারা গেছে ২ জন। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান চিকিৎসকদের। এই স্বাস্থ্যবিধি মানার জন্য একটা মনিটরিং সেল করতে হবে, সেটা হতে হবে আমাদের জনপ্রতিনিধি, একদম যারা ইউনিয়ন পর্যায়ে আছে সেই ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদেরকে এঙ্গেজ করতে হবে। তাদেরকে এঙ্গেজ করে যদি স্বাস্থ্যবিধিটা মানানো যায়, এটাই সংক্রমণ উপায়ের একমাত্র পথ। এবং সংক্রমণ যত কমবে, হাসপাতালের উপর চাপ তত কমবে এবং মানুষ তত দ্রুত সুস্থ হতে থাকবে। গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ২,১০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭,৬৪,০২৪ জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন ও কঠোর বিধিনিষেধ অমান্য করায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। তারপরও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন অনেকে। সংক্রমণ বাড়ায় ১৯ জুন পর্যন্ত নড়াইল পৌরসভা ও ৩টি ইউনিয়নে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একদিনে ৪ জন এবং খুলনা মেডিকেলে ১ জন এবং উপসর্গে মারা গেছেন আরও ৪ জন। সংক্রমণ ঠেকাতে রাজশাহীতে লকডাউন দেওয়া হলেও মানছে না কেউ। মাস্ক ছাড়াই অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করছে লোকজন। লকডাউন কার্যকর করতে নগর জুড়ে প্রশাসনের ৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। প্রয়োজনে বাজারে আসতে হচ্ছে, বাজার সেরে আবার বাসায় চলে যাব, যদিও আমাদের বের হওয়া ঠিক না। কঠোর বিধিনিষেধ আরোপের পর সিংড়ায় সংক্রমণ কমলেও বেড়েছে নাটোর সদর ও পৌর এলাকায়। বিশেষ লকডাউন দিয়েও কমছে না আক্রান্তের সংখ্যা। করোনার কারণেই তো লকডাউন, কিন্তু সেটা তো বাজারে আসলে দেখা যায় না। খুলনায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১১৬ জন। সংক্রমণ কমাতে আবারও নতুন করে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সচেতন মানুষ। অনেকেই লকডাউন মানতেছে না, যার যার কর্মক্ষেত্রে চলতেছে, তারপরে গাড়ি চলতেছে। যশোরে গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ৪৪%। বাগেরহাটের শনাক্তের হার কিছুটা কমেছে। সাতক্ষীরায় দ্বিতীয় দফা লকডাউনে শহরে কড়াকড়ি থাকলেও গ্রাম অঞ্চলে লকডাউন মানছে না কেউ। একই অবস্থা সীমান্ত জেলার ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায়ও। দ্বিতীয় সপ্তাহ লকডাউনে আজকে প্রথম দিনে আমরা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এসে দেখছি যে আসলে আজকে দ্বিতীয় দিনে কোনো লকডাউন সাতক্ষীরায় হচ্ছে না। কুষ্টিয়ায় গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। সেখান থেকে জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় ২০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা এই বৃদ্ধির হার কিন্তু মাত্র শুরু হয়েছে, এটি আরও বেশ কিছুদিন চলবে। এই মুহূর্তে যদি জনগণ সচেতন না হন, তাহলে পরে করোনা আক্রান্তের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাবে। শেরপুরের লকডাউন ও প্রশাসনের বিধিনিষেধ মানার জন্য জোর তাগিদ দেওয়া হলেও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক নেব, এখনই মাস্ক নেব, মাস্ক পুরানো হয়েছে, ওটা ধুয়ে আসবো। নোয়াখালী জেলা সদরে করোনা সংক্রমণ ঠেকাতে আবারও ৭ দিনের লকডাউন দেয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো প্রবণতাই নেই সাধারণ মানুষের মধ্যে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৩৮,০২,০০০, মোট শনাক্ত হয়েছে ১৭,৬১,০০,০০০। শুক্রবার বিশ্বে ১১,২২৪ জন মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ৪ লাখের বেশি। ভারতে টানা ৭০ দিন পর শনাক্ত কমে ৮৫,০০০-এর নিচে নেমেছে। একদিনে দেশটিতে প্রাণ গেছে ৪,০০০ মানুষের। এদিকে দ্বিতীয় একদিনে ধাপে
একদিনে সংক্রমণে ভারতে 719 চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু বিহারেই মারা গেছে 111 জন। ব্রাজিলে শুক্রবার 2215 জন প্রাণ হারিয়েছে, আক্রান্ত 86,000। রাজধানী রিও ডি জেনেরিওতে অর্ধেকের বেশি মানুষ করোনার টিকা নিয়েছে বলে জানিয়েছে সরকার। ইতালিতে 60 বছর বা তার বেশি বয়সীদের দেয়া হবে অ্যাস্ট্রাজেনেকার টিকা। তবে যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছে, দ্বিতীয় ডোজে তাদের নিতে হবে ফাইজার অথবা মডার্নার টিকা। ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচে সাকিব আল হাসানের আচরণবিধি ভাঙা নিয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যে লিগটা হতে হবে, আমরা অনেক খরচ করে সুন্দর করে লিগটা করছি। আমাদের খেলাগুলো এখন পিচ ভিশনে কিন্তু লাইভ দেখানো হচ্ছে ইউটিউবে, সেখানে স্ট্রেট ভিউ আছে। দেয়ার ইজ আ লট অফ ইমপ্রুভমেন্ট দ্যাটস বিন টেকেন প্লেস। তো এত কিছু যখন করা হচ্ছে, হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্য লিগ? উনি প্রশ্ন করেছে যে এরকম হলে তার লিগটা চালানোর বা দরকার কি? আগে আপনারা দেখেন পুরো জিনিসটা, সেটার উপরে বেস করে তারপরে আমরা 15 তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেখানে আমরা তাহলে ওই রিপোর্টটা ওনাকে দিতে পারবো। উনি দেখতে পারবে যে ফার্দার আর কি আমাদের ডিসিশন নিতে হবে, কি করতে হবে। এনাম ভাই, সাকিব আল হাসানের এগেইনস্টে কি কোনো আপনারা ইনভেস্টিগেশন করবেন কিনা, নাকি এখানেই শেষ হয়ে যাবে? কারণ যে অফেন্সটা হয়েছে মনে হয়েছে কিছুটা এটার মধ্যে আসলে খুব একটা স্বাভাবিক। আপনার যখন একটা খেলা হয়, খেলার ভিতরে যে ইনসিডেন্টস হয়, দ্যাট ডিসিশন হ্যাজ টু বি বেসড অন দ্য প্লেইং কন্ডিশন টিম, হুইচ ইজ দ্য ম্যাচ রেফারি অ্যান্ড দ্য ম্যাচ আম্পায়ার। তারা যে রিপোর্ট দিয়েছে যেটা হচ্ছে, এটা কিন্তু তখন ফাইনাল ডিসিশন। সো এই ম্যাটারটি কিন্তু এখানে যেটা স্যাংশন হয়েছে, 3 ম্যাচ ব্যান, 5 লাখ ফাইন, দ্যাট ইজ ওয়ার ইট ইজ ক্লোজ। এই পয়েন্টে যোগ করি আমি, যেটা হচ্ছে সাকিব আল হাসান, এটা তো ম্যাচের ভিতরে একটা ইনসিডেন্ট হয়েছে। তার আগে কিন্তু বায়োবল ভাঙার ঘটনা হয়েছে, এবং তারও আগে বেশ কিছু মানে রেগুলারই সাকিব আল হাসান এই ধরনের ইয়েতে আসছেন, মানে বিতর্কিত অনেক। দেখেন যে কোনো প্লেয়ারের, এগুলো কি আপনারা কোনো আপনারা দেখেন যে কোনো প্লেয়ারের নিয়ে যদি কোনো আদার ইস্যু থাকে, আমরা আজকে যেটা প্রেস কনফারেন্সে আপনার সাথে শেয়ার করছি, দিস পার্টিকুলার ইনসিডেন্ট, বাট আগের বা অন্য কোনো কিছু নিয়ে ইস্যু থাকলে কোনো কনসার্ন, সেটা তো বোর্ড টু ক্যান অলওয়েজ অ্যাড্রেস। সো সেটা অবশ্যই যদি দরকার বোর্ড উইল অলওয়েজ। আমি আবারও একটু ক্লিয়ার হওয়ার জন্য, ম্যাচ রেফারির যে সুপারিশটা ছিল, আমরা যতটুকু জেনেছি মোহামেডান থেকেও সেটা বলা হয়েছে 4 ম্যাচের নিষেধাজ্ঞা। সেটা কেন 3 ম্যাচ হলো, এবং তারা কি তাদের সুপারিশ চেঞ্জ করেছে সে কারণে হলো, নাকি এখানে আপনাকে আমি আবার ক্লিয়ারলি বলছি, ম্যাচ রেফারি এবং ম্যাচ আম্পায়ার যে রিপোর্টটা দেয়, সেই রিপোর্টটা আমরা আজকে বিকালে একটু আগে পেয়েছি। সেটা আমাকে জানানো হয়েছে অ্যাজ সিসিডিএম চেয়ারম্যান। আমি দেখতে পেরেছি জালাল ভাই ইজ দ্য টেকনিক্যাল কমিটি চেয়ারম্যান। আমরা কিন্তু দেখেছি 3 ম্যাচ অ্যান্ড 5 লাখ। তো এখানে অন্য কোনো ক্লাব বা কারোর ডিসিশন হলে তো সেই জিনিসটা আমাদের কাছে আগে আসবে। আমরা কিন্তু এটাই দেখেছি, ওইটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না অ্যাকচুয়ালি। সরি, লেভেল 3 যেটা বলেছি আমরা। ওকে, থ্যাংক ইউ। বরাবরই দেখা যাচ্ছে যে আম্পায়ার নিয়ে ক্লাবগুলো বা ক্রিকেটারদের একটা অভিযোগ থেকেই যায় যে আম্পায়ার পক্ষপাতিত্ব করে। সেই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন? আমি সেই জিনিসটা তো বললাম যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট সেই বিষয়ে অত্যন্ত সিরিয়াস, সেই কারণে তো আমরা আজকে এখানে এসেছি, ওনার সাথে দেখা করেছি, এবং উনি এটা একটা ফুল একটা রিপোর্ট চান, একটা ইনভেস্টিগেশন চান যে ওয়াই দিস ইজ হ্যাপেনিং। যেখানে আমরা এত কেয়ার করে ইন্টারেস্ট নিয়ে ভালো মতন আমরা এই লিগগুলো চালাচ্ছি, সেটা তাহলে অবশ্যই আমরা দেখবো। আমরা আমার সব ক্লাবের সাথে বসবো এবং কথা বলবো, সেটাও আমরা আলাপ করবো। থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে মানে যখন এই ধরনের অফেন্স গুলো হয়, যেগুলো আলটিমেটলি কোনো ভালো ইঙ্গিত দেয় না। এর আগে আমরা দেখেছিলাম যে ডোমেস্টিকে শাহাদাত হোসেন কিছু রুলস ব্রেক করেছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছিল। সাকিব আল হাসান যেটা করেছে, রিপিটেডলি কিছু অফেন্স করেছে, বাট সর্বোচ্চ শাস্তির দিকে আপনারা যাননি, আপনারা ম্যাচ নিষেধাজ্ঞার দিকেই গিয়েছেন। মানে এটার আসলে ব্যাকগ্রাউন্ডটা কি? আপনারা দেখেন, যখন একটা ম্যাচ হয়, কোনো ইনসিডেন্ট হয়, ইট ডিপেন্ডস অন দ্য ম্যাচ অফিসিয়াল অ্যান্ড দ্য ম্যাচ রেফারি যে রিপোর্টটা দেয়। লেভেল 1 to 3 হলে ওখানে স্যাংশনটা কিন্তু ওখান থেকেই আসে। সো দিস ওয়াজ কনসিডার্ড আ লেভেল 3 and that was the sanction given. This is the opinion of the match referee and the match umpire. I'm not going to give any opinion on that. Thank you. Anything else? অবশ্যই, অবশ্যই ইমিডিয়েট এফেক্ট। এবং আরেকটা জিনিস ক্লিয়ার করার জন্য এটা আপনাদের বলেছি, বেসিক্যালি আপনার এখানে ম্যাচ অফিসিয়াল ম্যাচ রেফারি যে রিপোর্টে দিয়েছে, সেখানে লেভেল 3 2টা অফেন্স, সেটার জন্য 3 ম্যাচ সাকিবকে সাসপেন্ড করা হয়েছে এবং 5 লাখ টাকা ব্যান, এবং এই স্যাংশনে তার কাছে পাঠানো হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু সাইন করে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। যদি সেটা না করতো তাহলে হিয়ারিং হতো, এখানে কোনো হিয়ারিং কিন্তু হচ্ছে না। আচ্ছা,
ডেফিনেটলি এটা তো সবসময় আপনারা এটাও দেখলাম রিপোর্ট করেছেন যে যেহেতু আবাহনী ম্যাচ এর মধ্যে সবসময় একটা এক্সাইটমেন্ট থাকে, থ্রিলিং থাকে, উত্তেজনা থাকে বেশি, সবাই উত্তেজিত হয়ে যায়। তো এইটারে একটা ডেফিনেট একটা তো ইম্প্যাক্ট আছে এর মধ্যে। তবে মাঠে যে খেলা হয় মাঠের মধ্যে রাইভালরিটা থাকে, মাঠের বাইরে সেই রাইভালরিটা কিন্তু থাকে না। অফিসিয়ালদের মধ্যে যখন মাঠের বাইরে যখন আসে সবাই যে যার সময় সম্পর্ক ইজ ভেরি কনজেনিয়াল এবং সবার সাথে সুসম্পর্ক থাকে। এখানে কোনো এফেক্ট করে না কোনো ম্যাচে বা কোনো ম্যাচের মধ্যে কোনো একটা যদি কোনো এরকম এই ধরনের কোনো ইনসিডেন্ট হয় এটার এফেক্টটা হয় না। তবে আমার মনে হয় এই ধরনের কোনো ঘটনা ঘটলে ডেফিনেটলি একটা ক্লাবকে দায়বদ্ধতা নিতে হবে। না 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 একটা আমি এখানে বলি, দেখেন আমি হাজার কল পাচ্ছি, আমরা আপনাদের এনাম পাচ্ছে, আমি পাচ্ছি, প্রেসিডেন্ট সাহেব পাচ্ছে, আমরা তো কোনো এখন সিদ্ধান্তে আসে না। মিটিং হচ্ছে, মিটিংয়ের মধ্যে আপনারা ফোন করছেন, তা আমরা কিভাবে আপনাকে বলবো যে আমরা কখন আপনাদের সিদ্ধান্ত জানাবো? না আমি একটা বলি, যেহেতু আমি বলি ম্যাচ রিপোর্ট পেয়ে, জি হ্যাঁ, তো আমাদের থেকে সময় দিবেন আপনারা। ডেফিনেটলি আপনাদের তো বলাই হচ্ছিল যে আপনাদের একটা সময় বলবো, কিন্তু কোন সময় বলবো এক্ষেত্রে টাইম ধরে তো বলা যাচ্ছিল না। আমরা মিটিং হয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে, আমরা কিন্তু এখানে এসেছি প্রায় 2টার আগে এসেছি আমরা। প্রেসিডেন্ট সাহেবের সাথে আমাদের অনেক ইস্যু নিয়ে, এটা তো খালি জাস্ট অনলি সাকিব ইস্যু না, এর সম্পর্কিত অনেক ইস্যু চলে আসছিল, এগুলো নিয়ে আমাদের অনেক কথা বলতে হয়েছে। এরপরে সিদ্ধান্ত এসছে, তারপরে এই নোটিশটাকে সাকিবের কাছে পৌঁছাতে হবে, সাকিব এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কারণ তার যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আরেকবার আপনাদের জানাতে হবে যে অ্যাকসেপ্ট করে নাই, তার হিয়ারিংয়ের প্রয়োজন আছে। তো দিজ আর দ্য ফ্যাক্টরস। অ্যাকচুয়ালি আপনাদের সারাদিন আপনাদের তো অনেকেকে বলা হয়েছে যে আপনাদের জানানো হবে, এমন না যে আপনি হয়তো জানতে পারেন না, কিন্তু অনেকে বলা হয়েছে যে আমরা তোমাদের জানাবো। এটার জন্য ওয়েট করার জন্য আপনার বলা হচ্ছিল, নট দ্যাট যে আমরা টোটালি আপনাদের থেকে আমরা। আপনি তো পেস বল করতেন, আমরা অনেক গল্প শুনেছি জালাল ভাই যে আপনি অনেক স্ট্যাম্পও ভেঙেছেন যখন আপনি খেলতেন। এখন কি ব্যান্ড হয়ে যাবো? আপনি ব্যান হবেন সেটা না, কারণ আপনি বোলিং করে স্ট্যাম্প ভেঙেছিলেন, সেই কারণে আপনার ব্যান হওয়ার সুযোগ নাই। কিন্তু লাথি মেরে স্ট্যাম্প ভাঙার এরকম ঘটনা বাংলাদেশের ক্রিকেটে একজন ফর্মার ক্রিকেটার হিসেবে আপনি কখনো দেখেছেন কিনা? আমরা অভিজ্ঞতাটা একটু জানতে চাই। হয়েছে এরকম ইনসিডেন্ট যে হয়নি, ক্ষোভ প্রকাশ করেছে। তবে এইখানে সাকিবের মতো এই স্ট্যান্ডার্ডের একটা প্লেয়ার হু ইজ ইন্টারন্যাশনালি রেপুটেড, যাকে সবাই অনুসরণ করে, গ্লোবালি অনুসরণ করে, মিডিয়াতে করে, তার ফ্যানরা করে, তার থেকে আমরা এটা আশা করি না, ডেফিনেটলি না। এবং এই জন্য সাকিব নিশ্চয়ই রিপেন্টেড, হয়তো সে অনুতপ্ত, সেও বুঝতে পারছে। আপনার তো হয়তো একটা কালকে বোধহয় একটা মেসেজ দিয়েছে। না, তার সাথে কথা হয়নি, মনে হয় না। ভাই ওই দিনের ঘটনাতে আবাহনীর যে কোচ ছিল খালেদ মাহমুদ ছিলেন, তিনিও কিন্তু একটু রাগান্বিত হয়ে ফিরে গিয়েছেন অপোজিশনের ইয়ের দিকে। এই বিষয়টা নিয়ে কি আপনারা কথা? করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সার্বিক নিরাপত্তার বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী ও কওমি মাদ্রাসার চলমান ছুটি বাড়ানো হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল পরিস্থিতির উন্নতি হলে 13 জুন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। দেশে প্রথম করোনা শনাক্তের পর গত বছরের 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তবে অনেক প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। করোনা মহামারীর মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ রাখছে সৌদি আরব। এতে এবারও বাংলাদেশিদের হজ পালনের সুযোগ থাকছে না। সৌদি আরবের নাগরিক ও সেখানে বাস করা 60,000 ব্যক্তি অংশ নেবেন এবারের হজে। বিশ্বের 25 লাখের বেশি মানুষ হজ করতে যান সৌদি আরবে। তবে গত বছর করোনার সতর্কতায় সুযোগ ছিল না বিদেশিদের অংশগ্রহণের। সৌদি আরবের নাগরিক ও সেখানে বসবাসরত ভিনদেশি সহ মাত্র কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল সেই আয়োজনে। গত বছরের মতো এবারও সীমিত পরিসরে মক্কায় হচ্ছে হজ। তবে এবার এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন 60,000 মুসল্লি। তাদের সৌদি আরবের নাগরিক বা সেখানে বসবাসকারী হতে হবে, বাইরের কোনো দেশ থেকে যাওয়ার সুযোগ থাকছে না।
বিশ্বজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও নতুন ধরনগুলো নিয়ে উদ্বেগে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, আর সেজন্য বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশও করেছে দেশটির সরকার। গত বছর যেভাবে হজ হয়েছে সেভাবেই হবে, ওখানেও অবস্থা ভালো না, যে কারণে তারা সারা বিশ্বের অন্য কোথাও থেকে হয়তো নিচ্ছে না, আমাদের এখান থেকেও নিচ্ছে না, তবে তারা দুঃখ প্রকাশ করেছে এবার যে হজ নিতে বাধ্য হবে। এবার হজ করতে চান এমন ব্যক্তিদের বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। আগে নিয়ে নিতে হবে করোনার টিকা, সে সনদ দেখিয়েই নিতে হবে হজ পালনের অনুমতি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা 14 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আগা খান মিন্টু। এছাড়া সিলেট 3 ও কুমিল্লা 5 আসনে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান ও আবুল হাশেম খান। সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এই 3 আসনে ভোট হবে 28 জুলাই। গত 11 মার্চ সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী, ঢাকা 14 আসনের আসলামুল হক 4 এপ্রিল এবং 14 এপ্রিল কুমিল্লা 5 আসনের এমপি আব্দুল মতিন খসরুর মৃত্যুতে এই 3টি আসন শূন্য হয়। পরে গত 2 জুন নির্বাচন কমিশন এক বৈঠকে এই 3 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। গত 4 জুন থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। মনোনয়ন জমা দেওয়া শেষ হয় গত বৃহস্পতিবার। 3টি উপনির্বাচনে এবার দলের 94 জন মনোনয়ন ফর্ম জমা দেন। শনিবার সকালে প্রার্থী চূড়ান্তে গণভবনে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় চূড়ান্ত করা হয় প্রার্থীদের নাম। এতে ঢাকা 14 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আগা খান মিন্টু। এছাড়া সিলেট 3 ও কুমিল্লা 5 আসনে মনোনয়ন পান হাবিবুর রহমান ও আবুল হাশেম খান। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 14 জুলাই এই 3 আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন 2 সপ্তাহ পিছিয়ে 28 জুলাই নির্ধারণ করা হয়। বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় তারাই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এদিকে দেশের সব খাত দুর্নীতিতে ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। অন্যদিকে বিএনপি একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নিয়ে অভিযোগ তুলে বিতর্কিত করার চেষ্টা করছে। বিএনপি বরাবরই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। তারা যতই অস্বীকার করুক, সাম্প্রদায়িক অপশক্তির তোষণ নীতি থেকে তারা বেরোতে পারছে না। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাই দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে এসেছে আওয়ামী লীগ। দেশের সব খাতে দুর্নীতির মহোৎসব চলছে বলেও মন্তব্য করেন তিনি। অন্য কারো স্বার্থ রক্ষার জন্য এখানে কাজ করা হচ্ছে। আজকে ব্যাংক বলুন, বীমা বলুন, বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো সবগুলো জয়েন্ট ভেঞ্চারে যাচ্ছে। দাদা কালকে বলেছেন সবগুলো আপনার বিভিন্ন ভাবে যাচ্ছে। সাপ্লায়ার্স ক্রেডিটে কাজ করা হচ্ছে, যে ক্রেডিট কোনোদিন আমরা গ্রহণ করিনি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশ পরিচালনায় ব্যর্থ হয় বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোড়া তেল, ডালডা, সয়াবিন তেল আর রং, এই 4 উপকরণ একসঙ্গে জাল দিলেই তৈরি হয় নকল ঘি। নামি দামি সব ব্র্যান্ডের নামে মোড়কজাত করে তা বিক্রি হচ্ছে বাজারে। এমন ভেজাল পণ্য তৈরির কারখানা আজ অভিযান চালিয়ে 5 মণ ভেজাল ঘি সহ 4 জনকে আটক করেছে লালবাগ গোয়েন্দা পুলিশ। বাঘাবাড়ি মিলভিটা, আড়ং, প্রাণ, রেডকাউ ঘিয়ের মোড়ক মেলে পুরান ঢাকার একটি কারখানায় 12 বছর ধরে লালবাগের এই আবাসিক ভবনে তৈরি হচ্ছে ভেজাল ঘি। শনিবার দুপুরে সেখানে অভিযানে যায় লালবাগ গোয়েন্দা পুলিশের একটি দল। সে সময় সেখানে দেখা যায় বৃদ্ধ সামাদ মিয়া তার নিজের আবাসিক ভবনে গড়ে তুলেছেন ভেজাল ঘিয়ের কারখানা। উপাদান হিসেবে ব্যবহার করছেন পোড়া তেল, সয়াবিন তেল,
ডালডা আর রং। বড় বড় পাতিলে এসব উপাদান জাল দিয়ে তৈরি হয় ঘি, আর তা নামি দামি ব্র্যান্ডের কৌটায় ভরে সরবরাহ হয় বিভিন্ন বাজারে। এই বছর 2 বছর ধরে এদিকে করতেছি আবার কি কারণ পেট বাঁচে না, কি সংসার চলে না, এর লেগে জর্দা রং মিলাই, এটা আমাদের মিলে হলে তারপর মিলাই। আমার দায়িত্ব হলে চালানো, যেরকম অর্ডার নিয়ে আসে আমার দেয় ভোটটা আমি মারি, মেশিন চালাই, কারণ আরং মিলমিটা, তারপর প্রাণ। গোয়েন্দা পুলিশ বলছে আসল ঘিয়ের পাশাপাশি এ সকল ঘি বিক্রি হচ্ছে অবাধে। ভুয়া মোড়ক ব্যবহার করায় আসল নকল পার্থক্য করতে পারেন না ক্রেতারা। আমরা এখানে পেয়েছি বাঘাবাড়ির ঘি, আমরা এখানে পেয়েছি মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, এদের সবার ইনটেক প্যাকেট করা ঘি, এরা তারা কৌটার মধ্যে রাখা, এগুলো তারা বিভিন্ন ভাবে এখান থেকে প্যাকিং করে দেন এটা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আপনার আসল ঘিয়ের সাথে মিলিয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। আমরা 4 জনকে আটক করেছি এবং এইখানে যে সমস্ত মালামাল আমরা জব্দ করেছি আমরা আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। পুলিশ বলছে এসব ভেজাল ঘি ব্যবসায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে বন্ধ হবে এ ধরনের ভেজাল পণ্যের কারবার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে অত্যাধুনিক 10টি টাগবোট। বিআইডব্লিউটি এর জন্য এসব টাগবোট তৈরি করবে নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। শনিবার টাগবোট নির্মাণ কাজের উদ্বোধন করা হবে। এতে খরচ হচ্ছে 166 কোটি টাকা। এই টাগবোট নদী খননের ড্রেজার মেশিন আনা নেয়া এবং দুর্ঘটনার কবলে পড়া নৌযান সরানোর কাজে ব্যবহার করা হবে। দ্রুত চুক্তি হবে আরও 7টি। 10টি টাগবোট নির্মাণ কাজ শেষ হবে 2 বছরের মধ্যেই। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন আগে বিদেশ থেকে আমদানি করতে হতো টাগবোট। দেশে তৈরি অত্যাধুনিক এই যান নৌপথ উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে জানান তিনি। বলেন সরকার 10,000 কিলোমিটার নদীপথ খননের মহাপরিকল্পনা নিয়েছে। বিআইডব্লিউটিও যেমন একটা বিশ্বমানে যাবে, তেমনইভাবে এই যে নৌবাহিনী কর্তৃক পরিচালিত ড্রাই ডক এটা নির্মাণের মধ্য দিয়ে তারাও বিশ্বমানে এখন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা জাহাজ নির্মাণ করে তারাও এখন এই ড্রাই ডকটি ব্যবহার করার জন্য আগ্রহ প্রকাশ করবে। আমি মনে করি এটা বাংলাদেশের একটি মাইল ফলক। চীনকে টেক্কা দিতে জোট গঠন করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান G7 এর শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি আহ্বান জানান। বিবিসি জানায় সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামোয় বেইজিংয়ের বিনিয়োগকে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন জোট গঠনের আহ্বান জানান বাইডেন। এছাড়া জিনজিয়াংয়ে শ্রম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের দায়ে চীনকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এদিকে জোটের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর বিকল্প হিসাবে একটি বৈশ্বিক অবকাঠামো পরিকল্পনা ঘোষণা করবেন তারা। পাশাপাশি রাশিয়া নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। এদিকে বৈঠকে বৈশ্বিক জলবায়ু সংকটে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউরো চ্যাম্পিয়নশিপে রাতে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। টুর্নামেন্ট ওপেনারে পুরো শক্তির দল পাচ্ছে না বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেস। চোটের কারণে খেলবেন না গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা ও অ্যাক্সেল উইটসেল। পরিসংখ্যান ও সামর্থ্যে এগিয়ে বেলজিয়াম। সবশেষ 5 মুখোমুখিতে 4 জয় রেড ডেভিলসদের। সবশেষ 2018 বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম। এবার নিজেদের ছাড়িয়ে যাওয়া চ্যালেঞ্জ বেলজিয়ামের সোনালী প্রজন্মের। অন্যদিকে সবশেষ ঘরের মাঠে সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা রাশিয়া এবারও আস্থা রাখছে পরীক্ষিতদের উপর। এছাড়া সন্ধ্যা 7টায় ওয়েলস লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে, রাত 10টায় ডেনমার্কের প্রতিপক্ষ ফিনল্যান্ড। ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে তার সিংহাসন থেকে ছিটকে দিলেন নোভাক জকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের ক্লাসিক সেমিফাইনালে স্পেনিয়ার তারকার বিপক্ষে দুর্দান্ত জয় দ্য জোকারের। ফাইনালে জকোভিচ লড়বেন তরুণ গ্রিক তারকা স্তেফানোস সিসিপাসের বিপক্ষে। এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন সিসিপাস। শিরোপার লড়াই শুরু কাল সন্ধ্যা 7টায়। রুদ্ধশ্বাস এক লড়াই হলো রোলাগারোতে। করোনা ঝুঁকি উপেক্ষা করে সে লড়াইয়ের প্রত্যক্ষ সাক্ষী 5,000 দর্শক। এরই মধ্যে ক্লাসিক তকমা পেয়ে গেছে ম্যাচটি। আজন্ম গল্পের খোরাক যোগাবে জকো নাদালের এই ধ্রুপদী দ্বৈরথ। কীর্তিতে নাদালের চেয়ে কম যান না জকোভিচ, তবে খেলা যখন ক্লে কোর্টে তখন নাদালই সেরা। শুরুটাও তেমনই।
সেমির প্রথম সেট অনায়াসে জিতেন রাফা। তার পরের সেটেই ঘুরে দাঁড়ান জকোভিচ। 6-3 গেমে হারার পর ঠিক 6-3 গেমেই হারালেন নাদালকে। তৃতীয় সেটটি ছিল উত্তেজনায় ঠাসা, বলা যায় ম্যাচ ডিসাইডার। 1.5 ঘন্টা লড়াইয়ের পর টাই ব্রেকারে গিয়ে জয় পান জকো। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি নাদাল। শেষ সেটে হেরে যান 6-2 গেমে। রোলাগারোয় শেষ 4 বারই চ্যাম্পিয়ন হন নাদাল। স্প্যানিয়ার্ড তারকা এগোচ্ছিলেন ফ্রেঞ্চ ওপেনের 14তম শিরোপার লক্ষ্যে। সেই মিশন ধূলিসাৎ করে ফাইনালে জায়গা করে নিলেন জকোভিচ। আজীবন মনে রাখার মতো একটি ম্যাচ, আমার জীবনের সেরা 3 ম্যাচের মধ্যে এটি থাকবে। রাফার বিপক্ষে জিততে হলে সর্বস্ব দিতে হবে। চাপ ছিল না বললে ভুল হবে, তবে এই চাপ নিজের খেলা ও ব্যক্তিত্ব পরীক্ষার দারুণ সুযোগ। আমার জয়ের ভালো সুযোগ ছিল, তবে কিছু ভুল শট খেলেছি। এ পর্যায়ে জিততে হলে এমন ভুল করা যায় না। শিরোপার লড়াইয়ে সার্বিয়ান তারকাকে চ্যালেঞ্জ জানাবেন স্টেফানোস সিসিপাস। এই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে সিসিপাস। 2010 সালে অ্যান্ডি মারের পর সবচেয়ে তরুণ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন এই গ্রিক তারকা। সেমিতে রোমাঞ্চকর লড়াই করেছেন সিসিপাসও। 5 সেটের রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছেন আলেকজান্ডার জেরেভকে। জকোভিচের সঙ্গে এর আগে 7 বার মুখোমুখি হয়ে 5 বারই হেরেছেন সিসিপাস। গত বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিতেই জকোর সঙ্গে লড়াই হয় গ্রিক তারকার। জকোর জয় সহজ হয়নি সেবার। হার থেকে শিক্ষা নিয়ে এবার কি দা জোকারকে রুখে দিতে পারবেন সিসিপাস? নাদালকে সিংহাসনচ্যুত করা জকোভিচ এবার তো আরও আত্মবিশ্বাসী। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করছি। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনায় আরো 39 জনের মৃত্যু। নতুন রোগী 1637, শনাক্তের হার 14.12%। করোনা সতর্কতায় স্কুল কলেজে ছুটি বাড়ল। 30 জুন পর্যন্ত অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশনা। এবার হজে 60,000 জনের অনুমতি। সৌদি আরবে অবস্থানকারী ছাড়া অন্য দেশ থেকে কেউ যেতে পারবেন না। শৃঙ্খলা ভঙ্গের দায়ে 3 ম্যাচ নিষিদ্ধ টাইগার তারকা সাকিব। 5 লাখ টাকা জরিমানা সিসিডিএম এর ঘোষণা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।